মোহাম্মদ আলী শিকদার, আমরা যতটুকু তথ্য পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে 10 দিন আগে একটা নিরাপত্তা কোনো কোনো না কোনোভাবে একটা তথ্য তাদের কাছে ছিল, কিন্তু তারপরেও এরকম বড় ঘটনা ঘটে গেছে। মানে সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে যদি তাত্ত্বিকভাবে জানতে চাই যে এটা আসলে কিভাবে ইন্টারসেপ্ট করার ক্ষেত্রে কি মনে করেন যে কোনো দুর্বলতা ছিল নাকি, মানে যেহেতু এগুলি আত্মঘাতী হামলা, ফলে আত্মঘাতী হামলার ক্ষেত্রে এরকম হওয়াটা অস্বাভাবিক না? আত্মঘাতী হামলা হওয়া হলে সেটা ঠেকানো কষ্ট, এটা আমরা এক নিরাপদ দৃষ্টিকোণ থেকে বলে থাকি। তবে একজন ব্যক্তি যখন আত্মঘাতী হয়ে তো একটি টার্গেট করছেন, একটি জায়গায় যাবেন, তিনি গির্জায় আক্রমণ করেছেন, তিনি হোটেলে আক্রমণ করেছেন, এই হোটেলের ভিতর থেকে কিন্তু আত্মঘাতী বোমা নিয়ে তৈরি হননি। সুতরাং কোনো একটা জায়গা থেকে তিনি এসে সেখানে সেই বোমাটা বিস্ফোরণ ঘটিয়েছেন তার নিজের বডিতে। সুতরাং সেখানে আমি তো এখানে ইন্টেলিজেন্স ফেইলিয়ার তো অবশ্যই বলতে হবে, কিন্তু ফেইলিয়ারটা ঘটলো কোথায়? যেমন আপনি বলেন টপ লেভেলে, অত ম্যাক্রো লেভেলে কিন্তু একটা তথ্য ছিল যে ইয়েস এরকম একটা আক্রমণের একটা হুমকি আছে। সেখানে তারপরে স্তর বা স্তরে যে ইন্টেলিজেন্সগুলো থাকে, ইন্টেলিজেন্স বহু রকম স্তর আছে অ্যাট দি গ্রাউন্ড লেভেল পর্যন্ত। তো সেখানে যেটা হয়েছে আমার ধারণা যে এই যে যারা এই যে আক্রমণটি চালিয়েছে তারা অত্যন্ত বলা যাবে কৌশলী এবং খুবই দক্ষ, এবং তারা এই শ্রীলঙ্কার যে গোয়েন্দা সংস্থা বলেন বা নিরাপত্তা সংস্থা যারা দায়িত্বে থাকে এই সমস্ত, তাদের যে ক্যাপাসিটি এবং তাদের যে পরিকল্পনা, তারা কোথায় কি মানে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন সেটি তারা আত্মস্থ করেছেন। আত্মস্থ করে তারার এটার ফাঁক খুঁজেছেন, ফাঁক খুঁজে সেই ফাঁক দিয়ে তারা ঢুকে গেছেন এর ভিতরে, ঢুকে তারপরে এই ঘটনা ঘটিয়েছেন। সুতরাং নিশ্চয়ই তাদের এই বিষয়। আর যেটা আপনাকে আমি বলেছিলাম যে সব জায়গায় স্টাডিতে যত বড় বড় ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকটা আলাদাভাবে বিশ্লেষণ করেছি, বিশ্লেষণ করে কিন্তু আমরা দেখেছি, এটা আমরা যথেষ্ট রিসার্চ করে বিশ্লেষণ করে দেখেছি যে প্রত্যেক জায়গায় আমরা দেখেছি এই ধরনের ঘটনা যখন বৈশ্বিকভাবে আল কায়দা যখন 1998-এ আপনার আল কায়দা প্রধান ঘোষণা দিলেন যে আমেরিকান সিটিজেন এবং ইহুদিদের হত্যা করা হলো মুসলমানদের জন্য জায়েজ, ফরজ কর্তব্য, তারপর থেকে তো সারা বিশ্বে অ্যালার্ট জারি হয়েছে। তারপর এই 9/11 ঘটনা আমরা জানি, ওয়ার এগেনস্ট টেরর, সন্ত্রাসী যুদ্ধ, বুশের ঘোষণা, এই সমস্ত জায়গায় মিলে সারা বিশ্বে কিন্তু একটা অ্যালার্ট জারি হয়েছে। তারা কিন্তু সর্বতোভাবেই নিজ নিজ স্থান থেকে তারা নিজস্ব নিরাপত্তার ব্যবস্থার মূল্যায়ন করেছেন, মূল্যায়ন করে কোন জায়গা থেকে কোনভাবে অভ্যন্তরীণভাবে অথবা বৈশ্বিক অঙ্গন থেকে কীভাবে থ্রেটটা আক্রমণটা সবই তারা করেছেন। কিন্তু আমি যে কথাটি বলেছেন, যেহেতু তারা হলো নন স্টেট অ্যাক্টরস অর্থাৎ রাজ্যবিহীন, এবং তারা কিন্তু ছদ্মবেশ ধারণ করার জন্য সোজা, তারা কিন্তু ইনফর্ম করে আসছেন না, তারা একটা আইডেন্টিটি নিয়ে আসছেন না, তারা যে কোনো জায়গায় মিশে যেতে পারে। সুতরাং তারা কৌশলটা অবলম্বন করেন, তারা প্রথমে স্টাডি করেন যে আমরা যেখানে আক্রমণটি চালাতে যাচ্ছি তারা কী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন, কী ধরনের গোয়েন্দা নেটওয়ার্ক তারা জালটা পেতেছেন। তো সেইটা তারা স্টাডি করেন। যতগুলো আপনি ইউরোপে যতগুলো আক্রমণ হচ্ছে, ফ্রান্সে আপনি বলেন, আপনি বেলজিয়ামে বলেন, ইউকেতে বলেন, এই যে অস্ট্রেলিয়াতে বলেন, এই যে এখন যে একেবারে সিরিজের পর সিরিজ আপনার হচ্ছে উত্তর আফ্রিকার দেশগুলোতে, মালি থেকে কালকেও মালিতে আক্রমণ হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গায় আমরা প্রতিটি জায়গায় ঘটনা আমরা দেখেছি যে তারা নতুন একটা কৌশল উদ্ভাবন করেন, নতুন একটি রাস্তা খুঁজে বের করেন এই জঙ্গিরা, সন্ত্রাসীরা। তখন তারা এটির ভিতরে ঢুকতে সক্ষম হয় বলেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়, তা নাহলে তো হতো না। আমি অবশ্যই বিশ্বাস করতে চাই যে কোনো রাষ্ট্রীয় সংস্থা বা রাষ্ট্র কখনোই তার নিরাপত্তা ব্যবস্থাকে আপনার মানে এরকম একটা ছেড়ে দেওয়া ভাব যে ছেড়ে দিলাম যা হয় হোক বা যথেষ্ট হয়েছে, এই নিরাপত্তা ব্যবস্থায় কখনো যথেষ্ট হয়েছে বলে কোনো কথা নেই। এই জন্য বলা হয় যে কোনো কিছুই যথেষ্ট না, আপনি যথেষ্ট করবেন, করার পরে আপনাকে ভাবতে হবে যথেষ্ট পরে যথেষ্ট হতে পারে। কারণ আপনার অপোনেন্ট বা আপনার যাকে শত্রু মনে করছেন সে কিন্তু আপনার এইটা যা আপনি করছেন সেটা তারা বিশ্লেষণ করে তার নতুন কিছু আবিষ্কার করবেন, পন্থা আপনাকে দুর্বল করার জন্য, আক্রমণ করার জন্য। তো সেটি আপনি প্রতিহত করার জন্য কী করবেন, সেই নতুন নতুন চিন্তা সবসময় করতে হবে যে আর কি হতে পারে। আমরা তো এত কিছু করলাম, তারা নিশ্চয়ই এটি বুঝছেন, জানছেন, দেখছেন তারা। সুতরাং তারা কীভাবে নতুন কৌশল, সেটি আমাকে বারবার আমাদের চিন্তা করতে হবে যারা নিরাপত্তা সংস্থায় আছেন, গোয়েন্দা সংস্থায় আছেন। সুতরাং এই আনফোর্সিন তারা যে একটা কন্টিনজেন্সি করবে, আমরা যেন সেটি মোকাবেলা করতে পারি বা যারা প্রতিরক্ষা থাকেন করতে পারি, সেরকম ব্যবস্থা থাকতে হবে। সেটি মনে করি যে আমি প্রথমেই বলেছি যে আমাদের গোয়েন্দা সংস্থা গত 3 বছরে আমাদের পুলিশ সংস্থা দেখাতে সক্ষম হয়েছে, তারা মোকাবেলা করতে, আনফোর্সিন মোকাবেলা করতে সক্ষম হয়েছে। সুতরাং এখানে গোয়েন্দা নেটওয়ার্কের সবচেয়ে বড় ভূমিকা থাকে। সেখানে অবশ্যই এখানে ফেইলিয়ার হয়েছে, না হলে তো এরকম ঘটনা ঘটতে পারতো না।
আহ, সে তো অবশ্যই বোঝাই যাচ্ছে ঘটনাটা তারা হয়তো সেভাবেই করতে পারে নাই। রাশেদ আহমেদ চৌধুরী, আমরা বৈশ্বিক যে সন্ত্রাসবাদ সেটা মোকাবেলার জন্য আন্তদেশীয় সম্পর্কের কথা বলি, এটা বিভিন্ন সময়ে মানে শীর্ষ নেতৃবৃন্দরা তারা তাদের বক্তৃতায়ও অনেক বলেন, কিন্তু কার্যকর ক্ষেত্রে মানে বৈশ্বিক হোক বা আঞ্চলিক হোক, আঞ্চলিক যে জঙ্গিবাদ আছে বা এই ধরনের ঘটনাগুলি প্রতিরোধ করবার জন্য দেশগুলো একযোগে কাজ করার কোনো প্ল্যাটফর্ম বা কোনোভাবে এটা হচ্ছে কিনা, কারণ এটা আমাদের কাছে খুব বেশি ভিজিবল না। নিশ্চয়ই কথা যখন হচ্ছে কাজও হওয়ার কথা। এটা মানে আমরা যে দেখছি এক্সপিরিয়েন্সে যে ইস্যু অফ পলিটিক্যাল উইল, আপনার সদিচ্ছা যদি পলিটিক্যাল লেভেলে থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে। হাইয়েস্ট পলিটিক্যাল লেভেলে আপনার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পলিটিক্যাল পার্টিস, এদের মধ্যে যদি একটা কনসেনসাস থাকে, স্পেশালি দোজ হু আর কন্ট্রোলিং দ্য লেভার্স অফ পাওয়ার, তখন দেখবেন যেটা যে আমি আবার উদাহরণ দিচ্ছি আমার কসোভোর, কারণ ওখানে যখন গেলাম, কারণ ইউগোস্লাভিয়া একটা এমন দেশ ছিল যে আপনি ধর্ম কার ধর্ম এটা বড় মুশকিল ছিল, কার কি এথনিসিটি বড় মুশকিল ছিল। তারা একসঙ্গে কাজ করতো, তারপরে সন্ধ্যার সময় একসঙ্গে ওরা ডান্স করতো, ড্রিঙ্ক করতো, সব কিছু। এখন এখানে কেন হলো? কারণ ওই যে পলিটিক্যাল উইলটা ছিল না। পরে গিয়ে টিটো আফটার টিটো, আপনি এখন তো সাউথ এশিয়া যদি বলেন, এই জঙ্গিবাদ যেখানে গ্রো করছে, আপনি পাকিস্তান বলেন, যে কোনো দেশ বলেন, এটাতে আপনি যদি পলিটিক্যাল লিডারশিপ, যখন আপনি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেন গিয়ে কনফ্লিক্ট রিজনে, আমরা গিয়ে জিজ্ঞেস করলাম যে এত ভালো দেশে কেন এটা হলো, ইয়াং ছেলে মেয়েরা বললো ইট ইজ নট আওয়ার ওয়ার, ইটস দ্য ওয়ার অফ দি পলিটিশিয়ানস। তারা ক্ষমতার লোভে তারা এটা করে, এই কার্ডটা প্লে করে, ধর্ম কার্ডটা, বুঝলেন? এটা কিন্তু খুবই ট্র্যাজেডি। আপনি ইতিহাস দেখেন, আজকে যদি আমাদের লিডারশিপের একটা জিনিস ঠিক করে যে অন দ্য বেসিস অফ ডেভেলপমেন্ট, উন্নয়ন বলেন আপনি, জনগণের স্বার্থ বলেন আপনি, গণতন্ত্র বলেন, ফ্রিডম বলেন, যে কোনো একটা অবজেক্টিভ নিয়ে যদি আপনি মুভ করেন, আর আপনি যদি ওই সস্তা কার্ড, চিপ বা ডেঞ্জারাস কার্ড, যে আপনাকে বিভক্ত করে একটা দেশকে, জাতিকে, আপনি মাইনরিটি। এখনও তো শ্রীলঙ্কাতে বলা হচ্ছে, আজকে আমি শুনলাম নিউজে যে একটি মুসলিম সংস্থা কি জামাত নাকি, হয়তো তারা হতে পারে। এই যে দেখেন, হ্যাঁ, এরা মাত্র 10% তৌহিদ জামাত, এই যে ইঙ্গিত দেওয়াটা, যখন ওরা 10%, ওই 10% মাইনরিটি, ফরগেট অ্যাবাউট বিং মুসলিম, হাউ দে উইল ফিল, ওরা কেমন ফিল করবে? 90% আপনার যে মেজরিটির মধ্যে, একটা সি অফ মেজরিটির মধ্যে আপনি ওদেরকে ব্লেম করলেন, মানে ওদেরকে একটা ইনসিকিউরিটির মধ্যে ফেলে দেন। এই কার্ডটা কিন্তু এটাকে রিজিস্ট করতে হবে। লিডারশিপ ইন সাউথ এশিয়া, আমি বলবো, হ্যাভ টু টেক দ্য লেসন। আমাদের যে লেসন ছিল পাকিস্তানের সঙ্গে, আপনি দেখেন ওই ধর্ম ব্যবহার করে কি হলো, একটা জেনোসাইড হয়ে গেল, যখন আমরা এই পাকিস্তানের জন্য ভোট দিয়েছিলাম, কিন্তু এখানে আমাদেরকে তারা ভিকটিম জেনোসাইড করলো। ধর্ম, দ্য সিকিউরিটি অফ পাকিস্তান অ্যান্ড ইসলাম সারাক্ষণ বলতো। তো এটা হচ্ছে দিস ডেঞ্জারাস কার্ড, দ্য ওয়ার্ল্ড শুড মুভ অ্যাওয়ে ফ্রম দিস। অবশ্যই এই জায়গাটায় আসলে আমাদের সবারই সতর্ক থাকতে হবে। অনেক সময় এটা আমরা মানে আলোচনায় আসে, কিন্তু এইটা মানে রিলিজিয়নের কার্ডটা যে সত্যিকার অর্থে সব দেশের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে, সেটা একইভাবে সবাইকে একসঙ্গে বলতে হবে। মাইনরিটি ইজ আওয়ার সেক্রেট ট্রাস্ট। অবশ্যই। আমরা একটা বিরতির পর